অফিস থেকে ফিরে আমি প্রতিদিনের মতোই একা একা ডিনার করলাম আর ফ্রি হয়ে হলে বসে সিগারেট খেতে লাগলাম। সব সময় অবশ্য এরকম হতো না। এই বাড়িতে আমার সাথে আমার বন্ধু রবিও থাকতো, কিন্তু হঠাৎ দিল্লিতে চাকরি পাওয়ায় ওকে নয়ডা ছেড়ে চলে যেতে হচ্ছিল। মাত্র 2 সপ্তাহ হয়েছে রবি দিল্লি চলে গেছে। এর মধ্যেই আমার খুব একা একা লাগতে শুরু করেছিল। আমি ওর কথাই ভাবছিলাম। ঠিক তখনই মোবাইলে ওর মেসেজ এলো। আমি উত্তর দিলাম, ঠিক আছে, আমি 8টার আগেই বাড়ি ফিরে আসব। একটা ব্যাপার নিয়ে আমার একটু অস্বস্তি হচ্ছিল। আমার সঙ্গে থাকার জন্য একটা মেয়ে আসছিল যে আমাকে চেনে পর্যন্ত না। হয়তো রবিকে চেনে, সেই কারণেই হয়তো ও আমার উপরে ভরসা করে আসছে। রবিকে লেখা মেসেজ অনুযায়ী আমি সেদিন সময় মতোই বাড়ি পৌঁছে গেলাম আর 8টার মধ্যেই খাওয়া দাওয়া করে ফ্রি হয়ে গেলাম। হলে বসে আমি মোবাইলে ড্রিম লাইট স্টোরি দেখতে শুরু করলাম। মাঝে মাঝে ঘড়িটার সময়টার দিকেও তাকাচ্ছিলাম। যখন 9টা বাজলো তখন মনে হলো রবি হয়তো আমার সঙ্গে ঠাট্টা করেছে, কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই ডোরবেল বেজে উঠল আর আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই দেখি সামনে একজন 22-23 বছরের সুন্দরী দাঁড়িয়ে আছে। আপনি কি সেই? আমার নাম সানিয়া। আপনার কাছে কোনো ঘর খালি আছে? আমি বুঝলাম রবি ওকে পাঠিয়েছে আর ওকে আর কোনো প্রশ্ন না করে ভেতরে ডেকে আনলাম। ডাইনিং হলে বসে আমি ওকে জল খেতে দিলাম আর তারপরে তার সঙ্গে কথা বলতে শুরু করলাম। রবি বলছিল আপনি এখানে চাকরি করতে এসেছেন আর তাই নাকি আপনার ঘরের প্রয়োজন। আগে হ্যাঁ, আমি এখানে চাকরি পেয়েছি। আমার সাথে এই বাড়িতে একা থাকতে আপনার কোনো প্রবলেম নেই তো? না না, কোনো প্রবলেম নেই। তবে আমি ননভেজ খেতে খুব ভালোবাসি। আপনি বলুন, তাতে আপনার কোনো সমস্যা হবে না তো? এমনিতে তো আমি ননভেজ খাবার একদম পছন্দ করি না, কিন্তু আবার বাড়িতে একা একা থাকতেও ইচ্ছে করছিল না। তাই জন্য আমি ওর এই কথাটাতে কোনো ইস্যু করলাম না। শুধু এইটুকু বললাম, যেদিন তুমি ননভেজ রাঁধবে সেদিন আমার আসার আগেই খেয়ে নিও একটু। তারপরে আমি ওকে সেই ঘরটা দেখিয়ে দিলাম যেখানে রবি থাকতো আর ওর সেটা দেখে খুব পছন্দও হলো। আমি ওর কাছে আইডি টাইডি কিচ্ছু চাইলাম না। ভাবলাম ওকে যখন রবি পাঠিয়েছে তখন ভরসাযোগ্যই হবে। পরের দিন যখন আমি অফিস থেকে ফিরছিলাম তখন খুব রাত হয়ে গিয়েছিল আর রাস্তায় খুব ট্রাফিক ছিল। জানতে পারলাম রাস্তায় নাকি একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন আমি আমার পাড়ায় পৌঁছলাম দেখলাম আশেপাশে খুব ভিড় জমে আছে। বিশেষ করে একটা জায়গায় একটা জমায়েত তৈরি হয়েছে। বাইক থেকে নেমে আমিও ওই জমায়েতটার দিকে গেলাম আর দৃশ্য দেখে আমিও প্রায় আঁতকে উঠলাম। রাস্তায় একটা লাশ পড়েছিল, বা বলা ভালো অর্ধেক লাশ। লাশটা শুধুমাত্র পা থেকে বুক পর্যন্ত অংশটাই রক্তে মাখামাখি হয়ে পড়েছিল, বাকি শরীরটা ছিলই না। চেনার উপায় নেই যে লাশটা আসলে কার ছিল। তার ছেঁড়া জিন্সটা দেখে এইটুকুই বোঝা যাচ্ছিল যে লাশটা কোনো পুরুষের। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে এলো আর আমিও নিজের বাড়ির দিকে রওনা হলাম। সানিয়া দরজা খুলল আর আমি বরাবরের মতো হলের সোফায় গিয়ে বসে পড়লাম। আর আমি অনুভব করলাম যে ঘরের মধ্যে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। রাস্তায় পড়ে থাকা লাশটার থেকে যেমন গন্ধ বেরোচ্ছিল ঠিক তেমন গন্ধ। আমি বুঝতে পারলাম যে ও আজও ননভেজ বানিয়েছে, কিন্তু গন্ধটা আমার পচা মাংসের মতো লাগছিল। ও তখন কিচেনে আমার জন্য খাবার সাজাচ্ছিল আর আমি ওকে আর চোখে দেখছিলাম, কিন্তু ও আমার চোখের দিকেই তাকাচ্ছিল না। আমার ইচ্ছে করছিল আমি ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু তখনই মনে পড়ল যে ওকে রবি পাঠিয়েছে। তাই আমি চুপ করে গেলাম। কিন্তু এই গন্ধের ব্যাপারটা প্রায় ঘটতে থাকলো। তার মানে হলো ও
ও প্রায় দিনই নিজের জন্য মাংস রান্না করত। কিন্তু ব্যাপারটা আমার খুবই অদ্ভুত লাগছিল, কারণ মাংস থেকে এত খারাপ গন্ধ তো বেরোয় না যতটা আমার বাড়ি থেকে বেরোচ্ছিল। মনে হতো যেন পচা মাংসের গন্ধ। ইদানিং শহরে বেশ কিছু মানুষের নিখোঁজ হওয়ার কথাও শোনা যাচ্ছিল, আর এই ব্যাপারটার দিকে আমার নজর এই কারণেই পড়েছিল কারণ সব নিরুদ্দেশ লোকেরাই আমার বাড়ির আশেপাশেই থাকত। ধীরে ধীরে কিছুদিন কেটে গেল, আর দীপাবলির দিন এগিয়ে আসতে লাগলো। দীপাবলির ঠিক একদিন আগে যখন আমি অফিস থেকে ফিরলাম, তখন দেখলাম আমাদের প্রতিবেশী দেবাংশ আমার বাড়ি থেকে বেরিয়ে আসছে। আমাকে সামনে দেখে প্রথমে তো ঘাবড়ে গেল সে, তারপরে বলল, হ্যালো অমিত, কেমন আছো? আমি ঠিক আছি। আমার সঙ্গে কোনো কাজ ছিল নাকি? যা শুনে সে হাসলো আর বলল, না না, তোমার কাছে কোনো কাজ ছিল না, আমি তো শুধু সানিয়ার সাথে দেখা করতে এসেছিলাম। এটা শুনে আমার খুব খারাপ লাগলো, কারণ দেবাংশ সারা পাড়ায় বখাটে ছেলে হিসেবেই পরিচিত ছিল। ওর সাথে আমার আর কথা বাড়াতে ইচ্ছে করলো না, কারণ আমার জানতে ইচ্ছে করছিল যে সানিয়া ওকে নিজে কেন ডেকে এনেছে, নাকি সে ইচ্ছাকৃতই আমার বাড়িতে এসেছিল। বাড়িতে ঢুকে আমি প্রতিদিনের মতো সোফাতে বসলাম, আর সানিয়া আমাকে জল এনে দিল। সানিয়া, ওই দেবাংশ এখানে কেন এসেছিল? দেবাংশ খুবই হাসি খুশি আর ভালো ছেলে, যে কাজই করতে বলা হয় ফটাফট করে দেয়। এমনি একটুখানি দেখা করতে এসেছিল। এটা শুনে আমি বুঝতে পারলাম যে ও দেবাংশের সম্বন্ধে ভালো করে জানে না, কিন্তু আমি ওকে কিচ্ছু বললাম না, আর ডিনার করে নিজের ঘরে চলে এলাম। আমি হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলাম যে মাংসের ওই গন্ধটা এখন ওর ঘর থেকেই বেরোচ্ছে। হয়তো আমার কারণেই সানিয়া ঘরে বসে খাবার খায়। ৪ নভেম্বর ২০২১, দীপাবলির দিন। এটাই সেই দিন যেদিন সানিয়ার সব মিথ্যে ধরা পড়ে গেল। ওই দিন আমিও ৮টা নাগাদ অফিস থেকে বাড়ি ফিরলাম। ভেতরে ঢোকার আগে আমি দেখলাম যে দেবাংশ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে যাওয়ার আগেই দরজাটা খুলে গেল, আর সানিয়া ওকে ভেতরে নিয়ে গেল। ওদের দুজনের মধ্যেই কেউই আমায় দেখতে পায়নি। আমি দরজায় হাত রাখতেই সেটা সহজেই খুলে গেল। হয়তো দুজনেই দরজাটা লক করতে ভুলে গিয়েছিল। আমি যেই ভেতরে ঢুকলাম, হলে কাউকে দেখতে পেলাম না। আমি পা টিপে টিপে সানিয়ার ঘরের দিকে গেলাম। ওর ঘরের দরজাটা বন্ধ ছিল, কিন্তু আমি দেখতে চাইছিলাম যে ভেতরে ঠিক কি চলছে। সেই জন্য আমি হলের ভেতর থেকেই উঁকি ঝুঁকি দিয়ে দেখতে লাগলাম। দেবাংশ বিছানায় বসেছিল, আর সানিয়া ঠিক ওর সামনে দাঁড়িয়েছিল। সানিয়া, আপনি আমায় বললেন না তো যে আমার সাথে আপনার কি দরকার? যদি আমার ড্যাডি জানতে পারে যে দীপাবলি পুজোর সময় আমি বাড়িতে নেই, তাহলে আমি সত্যিই ভীষণ বকা খাবো। শুধু ছোট্ট একটা কাজ আছে। এটা বলে সানিয়া ওর কাছে গেল, আর ওর মুখটা নিজের হাতে তুলে ধরল। এটা আপনি কি করছেন? আমার নতুন শিকারের প্রস্তুতি। ওর চোখের রং বদলে গিয়েছিল, আর দাঁতগুলো নেকড়ের দাঁতের মতন ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সানিয়া ওর হাতের বুড়ো আঙুল দুটো খুব জোর দিয়ে ওর চোখে ঢুকিয়ে দিল। ওর চোখ দিয়ে রক্ত ঝরতে শুরু করল, আর ও কিছুই দেখতে পাচ্ছিল না। সানিয়া ওকে ছেড়ে দিল, আর এইভাবে ওকে ছটফট করতে দেখে হাসতে শুরু করল। তারপরে সানিয়া ওর হাতটা ধরল, আর ওর কবজিতে দাঁত বসিয়ে দিল। আমি ভিতরে গিয়ে ওকে বাঁচাতাম, কিন্তু সানিয়ার নতুন রূপ দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ও যে কোনো মানুষ নয় সেটা তো বোঝাই যাচ্ছিল। ও দেবাংশের হাতটা কামড়ে ধরল, আর দেবাংশের দুটো আঙুল সানিয়ার মুখে চলে গেল। ও একটা শয়তানের মতো হাসতে হাসতে দেবাংশের আঙুল দুটো চিবোতে লাগলো।
এটা দেখতে খুবই বিশ্রী আর ভয়ঙ্কর লাগছিল। আমি আমার মুখে হাত চাপা দিয়েছিলাম যাতে কোনো আওয়াজ না বেরোয়, আর ভয়ার্ত চোখে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে লাগলাম। আমি সানিয়ার মুখ থেকে আসা চিবনোর আওয়াজ আর দেবাংশের মুখ থেকে বেরোনো আর্তনাদের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এবার ও দেবাংশের হাত দুটো পেছনে মুড়ে ধরে ঘাড়ে কামড় বসালো আর একটা মাংসের টুকরো মুখে নিয়ে চিবোতে শুরু করল। তারপরে ও ঘাড়ের অন্যদিকে কামড় বসালো আর ও রক্ত চুষতে শুরু করল। এইবারে দেবাংশ খুব জোরে চিৎকার করল। সানিয়া ততক্ষণ ওকে ছাড়ল না যতক্ষণ না ওর চিৎকার আর শ্বাস বন্ধ হয়ে গেল। দেবাংশের মৃত শরীরটা মেঝেতে পড়ে গেল। এবার সানিয়া ওর পাশে বসল আর ওর মৃত শরীরের প্রত্যেকটা অংশ মহানন্দে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। ঘরে অত্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, আর এবার সেটা বাইরে আমার নাকে এসে লাগলো। আমি বুঝতে পারলাম আজ অবধি যে গন্ধটার জন্য আমার অস্বস্তি হচ্ছিল সেটা আসলে মানুষের মাংসের গন্ধ। আমার খুব জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। দেবাংশের মৃত্যুর পরে জায়গাটা খুব নিস্তব্ধ হয়ে গিয়েছিল। হয়তো সেই কারণেই আমার নিঃশ্বাসের আওয়াজ সানিয়ার কানে গিয়ে পৌঁছে গেল। আমি জানি অমিত, তুমি বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছো। নিশ্চিন্তে থাকো, আমি তোমায় কিচ্ছু করব না, কারণ তোমার বাড়িতেই আমি আমার পছন্দসই খাবার খেতে পারছি। এটা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে জানলা থেকে সরে এলাম। ঠিক তখনই বাইরে থেকে পুজো পাঠের আওয়াজ শুনতে পেলাম। যার অর্থ পাশের বাড়িতে দীপাবলির পুজো শুরু হয়ে গিয়েছিল। আওয়াজটা খুব জোরেই আসছিল, বোঝাই যাচ্ছিল যে ওরা সাউন্ড সিস্টেমের ব্যবহার করেছে। আর ঠিক তখনই আমি শুনলাম ঘরের ভেতর থেকে সানিয়ার চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। বন্ধ করো, বন্ধ করো, কি চলছে সব বন্ধ করো, এসব বন্ধ করো। এই মন্ত্রের আওয়াজ ও সহ্য করতে পারছিল না, আর তাই ও কানে হাত চাপা দিয়ে পাগলের মতো এদিক ওদিক দৌড়চ্ছিল। আমি ওকে দরজার দিকে আসতে দেখেই বাইরে থেকে দরজা বন্ধ করে দিলাম। অমিত, দরজা খোল, খোল, না হলে আমি তোকেও জ্যান্ত ছাড়বো না। এসব বলতে বলতে ও দরজায় ধাক্কা দিতে লাগলো, আর আমি বাইরে দাঁড়িয়ে ভাবছিলাম যে এবার আমার কি করা উচিত। ও যখন মন্ত্রের আওয়াজ সহ্য করতে পারছে না, তাহলে এর সাহায্যেই ওর থেকে মুক্তি পাওয়া যাবে। আমি ছুটে প্রতিবেশীর বাড়িতে গেলাম। ওখানে সবাই আমাকে দেখে অবাক হয়ে গেল। সবাই আমার ভয় ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখছিল। সেখানে আমি একজন স্বামীজিকে দেখতে পেলাম, আর আমি ওর কাছে গেলাম। আপনি শিগগিরই আমার সঙ্গে আসুন, খুব বড় বিপদে পড়েছি। আর আমার এই রকম অবস্থা দেখে উনিও আর কোনো প্রশ্ন করলেন না, আর তাড়াতাড়ি আমার সঙ্গে বাড়িতে চলে এলেন। সানিয়া তখনও বন্ধ দরজার ওপার থেকে দরজা খোলানোর জন্য চেঁচাচ্ছিল। দরজা খোল, খোল, না হলে আমি তোকেও মেরে ফেলবো। স্বামীজি আমার সঙ্গে ওই দরজাটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, আর আমার দিকে তাকিয়ে বললেন, এই অশুভ শক্তি তোমার বাড়িতে থাকতে পেরেছে কারণ তুমি এই বাড়িতে হয়তো কখনো পুজোই করো না, আর এখানে ভগবানের কোনো মূর্তি বা ছবিও নেই। আমি এবার এর হাত থেকে কি করে মুক্তি পাবো স্বামীজি? আমি জানতে চাইলাম। স্বামীজি প্রথমে নিজের গলা থেকে একটা মালা খুলে আমার গলায় পরালেন, আর তারপরে আমায় বললেন, যেই আমি মন্ত্র জপ করতে শুরু করব, তুমি এই দরজাটা খুলে দেবে আর ওই সামনের দরজায় দাঁড়িয়ে ওকে বেরোতে বাধা দেবে। যতক্ষণ ওই মালাটা তোমার গলায় আছে, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। স্বামীজি যেই মন্ত্র জপ করতে শুরু করলেন, আমিও দরজাটা খুলে দিলাম আর সোজা সামনের দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম। স্বামীজির মন্ত্রোচ্চারণে সানিয়ার কান ফেটে যাচ্ছিল। ওর রূপ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। ও চেঁচাতে লাগলো আর স্বামীজিকে চুপ করতে বলল। স্বামীজি মন্ত্র জপ করতে করতে হাতের কমণ্ডলুটার ভেতরে হাত ঢুকিয়ে বারবার ওর গায়ে জল ছেটাতে লাগলেন।
যেই ওর গায়ে জল এসে পড়ছিল ও ছটফট করতে শুরু করলো। যেই ও দৌড়ে আমার কাছে এলো আমি খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু যেই ওর চোখ আমার গলায় পরা মালার উপরে পড়ল তক্ষুনি ও পেছনে সরে গেল। ও বাইরে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। তারপর ঘরের জানলার দিকে তাকিয়ে সে বলল, এখন না হয় চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব। তোর মৃত্যু নিশ্চিত অমিত। ওকে আটকাও। স্বামীজি বললেন, কিন্তু ও খুব জোরে দৌড়ে জানলা দিয়ে বাইরে লাফ দিল আর ওখান থেকে পালিয়ে গেল। স্বামীজি, ও কি ফিরে আসবে? এই বাড়িটার শুদ্ধিকরণ হয়ে যাওয়ার পরেও এখানে ফিরে আসতে পারবে না। আর তোমার কথা যদি বলো তাহলে তুমি তোমার গলা থেকে এই মালাটা কখনো খুলবে না। স্বামীজি এইটুকুই বললেন, আর তারপরে উনি আমার পুরো বাড়ির শুদ্ধিকরণ করলেন। আর ওনার কথা মতোই আমি হলে গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করলাম। তারপর থেকে আজ অবধি আমি ওকে আর কোনোদিনও দেখতে পাইনি, কিন্তু ওর ওই কথাটা এখনো আমাকে অস্বস্তিতে ফেলে, যেটা ও বলেছিল, আমি আবার ফিরে আসব। আর যেই ওই কথাটা আমার মনে পড়ে আমার মুখ থেকে বেরিয়ে আসে, ওং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।